হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটদের পাঠশালা। ফ্রেন্ডস, বাংলা পড়ার সময় আমাদেরকে সব থেকে বেশি কনফিউশনে ফেলে দেয় যুক্ত ব্যঞ্জন। আজকের ক্লাসে আমরা এমনই একটা যুক্ত ব্যঞ্জন সম্বন্ধে জানবো। দেখো তো, তোমরা কি এই বর্ণটিকে বর্ণ হিসেবে চেনো নাকি কোনো যুক্ত ব্যঞ্জন হিসেবে চেনো? দেখো, প্রথমে এই বর্ণটিকে দেখে নাও। এই বর্ণটিকে তোমরা কি বলে চেনো? ক্ষীয় বলে নাকি কয় মধ্যাহ্নস্বয় বলে? দেখো, বাংলা ব্যঞ্জন বর্ণে এটিকে কিন্তু অনেকেই আমরা ক্ষীয় বলে পরিচয় দিই। আসলে এটি কিন্তু কোনো বর্ণ নয়, কিন্তু আমরা চলতি ভাষায় বা বাংলা পড়ার সময় এটিকে আমরা ক্ষীয়ময় বলে পরিচয় দিই। এটি কিন্তু আসলে কয় মধ্যাহ্নস্বয়ের লিখিত রূপ, অর্থাৎ ক এবং মধ্যাহ্নস্ব দুটি বর্ণ একত্রে লেখা হয় না। অর্থাৎ ক এবং মধ্যাহ্নস্ব এভাবে লেখা হয় না। ক এবং মধ্যাহ্নস্বয়ের লিখিত রূপটি হলো ক্ষীয়, যাকে আমরা ক্ষীয় বলে জানি। দেখো, এটিকে আমরা ক্ষীয় বলে চিনলেও এটি বর্ণ নয়, এটি আসলে কয় মধ্যাহ্নস্বয়। বোঝা গেল? এবার যখন আমরা শব্দ করব তখন কিন্তু আর ক্ষীয় বলবো না, আমরা কি বলবো? কয় মধ্যাহ্নস্বয়। কেননা এটি একটি যুক্ত ব্যঞ্জন, এটি কিন্তু কোনো বর্ণ নয়। দেখো, এবার এই কয় মধ্যাহ্নস্বয়ের ব্যবহারের দুইটি নিয়ম রয়েছে। আজকের ক্লাসে আমরা এই নিয়ম সম্বন্ধে জানবো এবং তার সাথে সেই নিয়মের উদাহরণগুলো জানবো। তাহলে এই কয় মধ্যাহ্নস্বয় নিয়ে যে কনফিউশন আমাদের মধ্যে কাজ করে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম নিয়ম হলো, যখন কোনো শব্দের প্রথমে কয় মধ্যাহ্নস্বয় লেখা হয় বা যাকে আমরা ক্ষীয় বলে পরিচয় দিই, এই যুক্ত ব্যঞ্জনটিকে লেখা হয়, তখন তার উচ্চারিত রূপটি সম্পূর্ণ ক্ষয়ের মতো হয়। না কয়ের উচ্চারণ হয় না মধ্যাহ্নস্বয়ের উচ্চারণ হয়, সম্পূর্ণ উচ্চারণ হয় কার মতন? ক্ষয়ের মতন। বোঝা গেল? দেখো, আমরা কিছু শব্দ পড়ি, তাহলে তোমাদের একদম সমস্যাটা দূর হয়ে যাবে। দেখো, প্রথমে আমরা যে শব্দটি পড়বো সেটি হলো ক্ষত। দেখো, ভালো করে শব্দটা উচ্চারণ করো, ক্ষত। দেখো, কয় মধ্যাহ্নস্বয় ত। বোঝা গেল? উচ্চারণটি কার মতন হলো? ক্ষয়ের মতো। দেখো, বোঝা গেল? খ, তারই কিন্তু উচ্চারিত রূপটি এখানে হবে। ক্ষত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যখন আমাদের কোথাও আঘাত লাগে তাকে আমরা ক্ষত স্থান বলি। তারপরে দেখো, ক্ষমা। ক্ষমা অর্থাৎ কাউকে মাফ করে দেওয়া। ঠিক আছে? দেখো, সম্পূর্ণ কিন্তু যখন কোনো শব্দের প্রথমে কয় মধ্যাহ্নস্বয় লেখা হচ্ছে তখন তার উচ্চারিত রূপটি সম্পূর্ণ ক্ষয়ের মতো হচ্ছে। দেখো, আরো কয়েকটি উদাহরণ দেখে নাও। ক্ষুদ্র। দেখছো, একদম কিন্তু উচ্চারণ ক্ষয়ের মতো হচ্ছে। বোঝা গেল? দেখো, ক্ষুধা, ক্ষয়ময় হস্যু ধয়াকার। ক্ষুধা, ক্ষুধা অর্থাৎ খিদে পাওয়া। কি, তাই তো? বোঝা যাচ্ছে? দেখো, একদম কিন্তু সম্পূর্ণ উচ্চারণটি ক্ষয়ের মতো হচ্ছে। বোঝা গেল? তাহলে এটি কিন্তু কোনো বর্ণ নয়, এটি হলো কয় মধ্যাহ্নস্বয় এবং এর ব্যবহারের দুইটি নিয়ম রয়েছে। একটি হলো, যখন কোনো শব্দের প্রথমে কয় মধ্যাহ্নস্বয়ে বসবে তখন তার উচ্চারিত রূপটি হবে ক্ষয়ের মতো। ঠিক আছে? তার উচ্চারণ হবে ক্ষয়ের মতো। দেখো, যেমন ক্ষত, ক্ষমা, ক্ষুদ্র, ক্ষুধা। বোঝা গেল? কয় মধ্যাহ্নস্বয় ব্যবহারের দ্বিতীয় নিয়মটি হলো, দেখো, যখন কোনো শব্দে এই কয় মধ্যাহ্নস্ব দ্বিতীয় বা তৃতীয় স্থানে বসবে তখন তার উচ্চারিত রূপটি হবে ক এবং ক্ষয়ের মতো। ক এবং খ দুটিরই উচ্চারিত রূপটি হবে। দেখো, যেমন অক্ষয়। অক্ষয়, দেখো, যখন কিন্তু আমরা অক্ষয় শব্দটিকে উচ্চারণ করছি তখন অয়ের পরে ক এবং খ দুটি কিন্তু একত্রে উচ্চারিত হচ্ছে। তাহলে উচ্চারিত রূপ যখন আমরা উচ্চারণ করব কার মতো উচ্চারিত হবে? দেখো, ক এবং খ। বোঝা গেল? কয় মধ্যাহ্নস্বয় যখন কোনো শব্দে দ্বিতীয় বা বলতে পারো যে কোনো বর্ণের পরে বা শেষে বসবে তখন তার উচ্চারিত রূপটি হবে ক এবং ক্ষয়ের মতো। ক এবং খ একত্রে উচ্চারিত হবে। বোঝা গেল? দেখো, আরো অনেক শব্দ যখন আমরা পড়বো তখন কিন্তু বুঝতে পারবো।
দেখো পরের শব্দ সক্ষম, অর্থাৎ কোনো কাজ ভালোভাবে করতে পারাকে আমরা সক্ষম বলি। দেখো যখন সক্ষম শব্দটি উচ্চারণ করছি তখন কিন্তু দন্ত স্বরের পরে ক এবং খ উচ্চারিত হচ্ছে, কি তাই তো? দেখো সক্ষম, তোমরাও কিন্তু আমার সাথে সাথে উচ্চারণ করো, তাহলে বুঝতে পারবে। সক্ষম, দেখো দন্ত স, কয় মূর্ধন্য স, ম। দেখো যখন দন্ত স্বরের পরে কিন্তু ক এবং খ তার উচ্চারণটি বেরিয়ে আসছে। দেখো আমরা এখানে বলছি কয় মূর্ধন্য স, কিন্তু মূর্ধন্য ষয়ের কোনো উচ্চারিত রূপ হচ্ছে না, ক এবং ক্ষয়ের উচ্চারিত রূপটি বেরিয়ে আসছে। বোঝা গেল? দেখো পরের শব্দ দেখো শিক্ষা। দেখো এখানে কিন্তু শব্দের শেষে কয়ে মূর্ধন্য ষ আছে, তাই উচ্চারিত রূপটি কিন্তু একইভাবে ক এবং ক্ষয়ের মতনই শোনা যাচ্ছে। শিক্ষা, কি তাই তো? দেখো আরো কিছু উদাহরণ দেখে নাও, যত বেশি উদাহরণ দেখবে তত বেশি কিন্তু এই ব্যবহারটা ভালোভাবে বুঝতে পারবে এবং বাংলা পড়ার সময় আর একদমই এই কয়ে মূর্ধন্য ষ না ক্ষীয় এই ব্যাপারটা তোমাদের মাথা থেকে একদম বেরিয়ে যাবে, অর্থাৎ একদম আর কনফিউশন হবে না। দেখো ভিক্ষা, ভয়স্বী কয়ে মূর্ধন্য ষয়ে আকার, ভিক্ষা। বোঝা গেল? তারপরে দেখো বৃক্ষ, বয়েরি কয় মূর্ধন্য ষ, বৃক্ষ। দেখলে একদম কিন্তু ক এবং ক্ষয়ের উচ্চারিত রূপটি বেরিয়ে আসছে। তারপরে দেখো রক্ষা, র কয় মূর্ধন্য ষ আকার। তাহলে আর একবার করে আমরা দ্বিতীয় নিয়মটা জেনে নিই। দেখো যখন কয় মূর্ধন্য ষ কোন শব্দে বর্ণের পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে বা শেষে বসবে তখন তার উচ্চারিত রূপটি হবে ক এবং ক্ষয়, অর্থাৎ ক এবং ক্ষয়ের উচ্চারিত রূপটি বেরিয়ে আসবে। যেমন দেখো অক্ষয়, সক্ষম, শিক্ষা, ভিক্ষা, বৃক্ষ, রক্ষা। বোঝা গেল? আর কি তোমাদের এই কয় মূর্ধন্য ষ নিয়ে কোনো কনফিউশন থাকবে? আশা করছি আজকের ক্লাসে কিন্তু তোমাদের কনফিউশনটা একদম দূর হয়ে গেছে, বা বলতে পারো ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা কয় মূর্ধন্য ষ এর ব্যবহার সম্বন্ধে জানলাম। এবার যখনই কিন্তু বাংলা পড়ার সময় এই যুক্ত ব্যঞ্জনটি সামনে আসবে তখন কিন্তু আর ক্ষীয় বলবে না, কি বলবে? কয় মূর্ধন্য ষ। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তার সঙ্গে ক্লাসটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ছোটদের পাঠশালা চ্যানেলের সাথে যুক্ত থেকো।